বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অর্থোডন্টিক অ্যাপ্লায়েন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ প্যালাটাল ফিঙ্গার স্প্রিং এর প্রস্তুতি পদ্ধতি প্রদর্শন করার চেষ্টা করব। এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি রোগীর মডেল, 0.5 মিলিমিটার স্টেনলেস স্টিল রাউন্ড হার্ড অর্থোডন্টিক ওয়্যার। আমরা 0.6 মিলিমিটার ওয়্যার দিয়েও বানাতে পারবো। একটি অ্যারামস প্লেয়ার, একটি স্প্রিং ফর্মার, একটি ওয়্যার কাটার বা নোজ প্লেয়ার, একটি মার্কার পেন এবং একটি পেন্সিল। তৈরি পদ্ধতির প্রথমেই আমরা রোগীর মডেলে কিছু দাগ দিয়ে নিতে পারি। যেই দাঁতের প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানাবো সেই দাঁতে আমরা লং এক্সিস বরাবর একটি রেখা এঁকে নিতে পারি। এরপর আমরা দাঁতকে যেদিকে মুভ করব তার বিপরীত দিকে একটি প্যালাটাল ফিঙ্গার স্প্রিংয়ের রাফ ডিজাইন এঁকে নিতে পারি। এই মডেলের ক্ষেত্রে আমরা দাঁতকে মিডিয়ালি মুভ করব, তাই আমরা দাঁতের ডিস্টালি একটি প্যালাটাল ফিঙ্গার স্প্রিংয়ের রাফ ডিজাইন এঁকে নিব। আমরা প্রথমে অ্যাক্টিভ আর্ম আঁকলাম। এরপরে আমরা যেহেতু মিডিয়ালি মুভ করাবো সেই হেতু ডিস্টাল দিকে বা ডিস্টালি একটা কয়েল আঁকবো। এরপরে কয়েলের পর রিটেনটিভ আর্ম আঁকলাম এবং রিটেনটিভ ট্যাগ। এখন আমরা দাঁতের ল্যাবিয়াল সারফেসে একটা দাগ দিয়ে নিব। অ্যাক্টিভ আর্মের যেই পোর্শনটা দাঁতের ল্যাবিয়াল সারফেসকে কভার করে থাকবে সেই পোর্শনটা মেজিওডিস্টাল ডিস্টেন্সের 1/3 বা অর্ধেকের চেয়ে কিছু বেশি অংশ কভার করে থাকার কভার করে থাকলে ভালো হয়। এখন আমরা আজকে হাফের চেয়ে কিছুটা বেশি অংশ কভার করে দেখানোর চেষ্টা করব। আমরা সাধারণত দাঁতের কন্টাক্ট পয়েন্ট দিয়ে যেইখানে আমাদের অ্যাক্টিভ আর্মটা প্রবেশ করতে পারবে সেই লেভেলেই এটা অ্যাডাপ্ট করানোর চেষ্টা করব। এই মডেলের ক্ষেত্রে আমি ইনসাইজাল 1/3 দিক থেকে এটা একটু দেখানোর চেষ্টা করতেছি। হাফের চেয়ে একটু বেশি পরিমাণ মেজিওডিস্টাল ডিস্টেন্সের এরিয়া কভার করে অ্যাক্টিভ আর্মের অংশটা লেবিয়াল সারফেসে এভাবে কভার করে থাকবে। আমরা দাঁতের লং অ্যাক্সিসের বরাবর একটা লাইন আঁকার উদ্দেশ্য হলো যখন আমরা প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানাবো তার অ্যাক্টিভ আর্মটা যাতে এই লং অ্যাক্সিসের প্যারালাল হয় সেইভাবে আমরা বানানোর চেষ্টা করব। এখন আমরা ওয়্যার নিব। সাধারণত 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত ওয়্যার নিয়ে প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানানো হয়। আজকে আমি এখানে 5 সেন্টিমিটার পর্যন্ত ওয়্যার নিয়ে দেখানোর চেষ্টা করব। ওয়্যার কাটার সময় আমরা এইভাবে আঙ্গুল দিয়ে সাপোর্ট দিয়ে নিলে আমাদের ওয়্যার কাটাজনিত কোনো রকম দুর্ঘটনা বা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকে না। এখন আমরা ওয়্যারটাকে সোজা করে নিব।
ওয়্যারের এক প্রান্ত অ্যারাউন্ড প্লেয়ার দিয়ে ধরে বাকি অংশ মধ্যমাঙ্গুলি এবং তর্জনী নিচে রেখে বৃদ্ধাঙ্গুলি বা থামকে উপরে রেখে আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে দিয়ে সোজা করে নিব। এখন আমরা এই তারের এক প্রান্তে একটি ছোট বেন্ড দিয়ে নিব। বেন্ডটা যতটা সম্ভব ছোট হয় সেই চেষ্টা করব। এই বেন্ড দেওয়ার বেলায় আমরা নোজ প্লেয়ারের সাহায্য নিতে পারি। এখন আমরা এই বেন্ড দেওয়া ওয়্যারটাকে দাঁতের ল্যাবিয়াল সারফেসের যে অ্যাক্টিভ আর্মের যে পোর্শনটার ছবি এঁকে রাখছি আমরা, সেই বরাবর ধরে বেন্ডটাকে ইনসাইজাল এজের দিকে মুখ করে রাখব এবং দাঁতের ডিস্টাল এন্ডে আমরা একটা মার্ক করব ওয়্যারের উপর। এখন আমরা এই মার্কটাকে বাইরে রেখে স্প্রিং ফার্মারের চিকন মাথা দিয়ে একটি 90 ডিগ্রি বা তার চেয়ে ছোট বা কাছাকাছি একটা অ্যাঙ্গেল এঁকে নিব, যাতে আমাদের দাঁতের সাথে অ্যাডাপ্টেশন ভালো হয়। আমরা এখানে অ্যাডামস প্লেয়ার দিয়ে বেন্ডটা দিব না, কারণ দাঁতের ল্যাবিয়াল সারফেস এবং ডিস্টাল সারফেসের যে অ্যাঙ্গুলেশনটা আছে সেটা একটা শার্প অ্যাঙ্গেল না। এর জন্য স্প্রিং ফার্মার দিয়ে দিলে এটা অ্যাডাপ্টেশনটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমরা এই ওয়্যারটা যেখানে প্যালেটের যে অংশে বাধাপ্রাপ্ত বা একটু কন্টাক্টে আসছে সেখানে একটা মার্ক করব, একটা বেন্ড দিয়ে ভালোভাবে অ্যাডাপ্টেশনের জন্য। এই বেন্ডটা আমরা স্প্রিং ফার্মারের চিকন মাথা দিয়ে দিব, যাতে অ্যাডাপ্টেশনটা একটু ভালো হয়। এখন আমরা এই যে কয়েলের ছবি এঁকে রেখেছিলাম মডেলে, সেই কয়েলের মাঝ বরাবর একটা মার্ক করব ওয়্যারের উপর। এবং যেহেতু আমরা দাঁতটাকে মিজিয়ালি মুভ করাবো, সেহেতু কয়েলটা ডিস্টালি বানাবো এবং কয়েলটা অ্যাক্টিভ আর্মের উপরে থাকবে, অর্থাৎ অ্যাক্টিভ আর্মটা টিস্যু সারফেসের কাছাকাছি থাকবে। কয়েল বানানোর সময় আমরা আরেকটা ব্যাপার খেয়াল রাখবো, যেন কয়েলের ইন্টারনাল ডায়ামিটারটা 3 মিলিমিটারের চেয়ে কম না হয়।
আরেকবার একটু বসিয়ে দেখি। আরেকটু অ্যাডাপ্ট করতে হবে। মোটামুটি অ্যাডাপ্টেশন হয়েছে। এখন আমরা এই যে কয়েলের রিটেনটিভ আর্মের দাগ দিয়ে রেখেছিলাম সেই বরাবর লেভেলের অল্প একটু বেশি লেভেলে কাটবো, কেননা আমাদের রিটেনটিভ ট্যাগটা বানাতে হবে। এই বরাবর একটা মার্ক করে আমরা এক্সেস ওয়্যারটা কেটে ফেলবো। এক্সেস ওয়্যার কাটার সময় আমরা ঠিক একইভাবে আমরা আমাদের ওয়্যার কাটাটাকে কভার করে দিব, যাতে ওয়্যার কাটাজনিত কোনো দুর্ঘটনা বা ওয়্যারটা ছিটে না যায়। এখন আমরা এই রিটেনটিভ আর্মের শেষ মাথায় একটা ছোট্ট একটা বেন্ড দিয়ে নিব স্প্রিং ফর্মার দিয়ে। এটাকে আমরা রিটেনটিভ ট্যাগও বলতে পারি। আর একটু অ্যাডাপ্ট করে নিব অ্যাক্টিভ আর্মটাকে। একটু টিস্যু সারফেসের দিকে একটু বাঁকা করে নিলাম। আর একটু মিজিয়ালি বেন্ড করে নিলাম হালকা অ্যাক্টিভ আর্মটাকে, যাতে অ্যাডাপ্টেশনটা ভালো হয়। হয়ে গেল আমাদের মোটামুটি প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানানো। এখানে আমরা খেয়াল রাখব যেন অ্যাক্টিভ আর্মের যে পোর্শনটা ল্যাবিয়াল সারফেসকে কভার করে থাকে সেটা যেন ভালোভাবে ল্যাবিয়াল সারফেসের সাথে অ্যাডাপ্টেশনটা করে নেয়, অর্থাৎ ভালোভাবে লেগে থাকে। অ্যাক্টিভ আর্মটা যেন কয়েলের নিচে থাকে, 12 থেকে 15 মিলিমিটার লেন্থে হয় এবং দাঁতের লং অ্যাক্সিসের প্যারালালি হয়। কয়েলের ব্যাপারে আমরা খেয়াল রাখব যেন কয়েলটা অ্যাক্টিভ আর্মের উপরে হয়, অবশ্যই যেদিকে দাঁত মুভ করবে তার বিপরীত দিকে হয় এবং এর ইন্টারনাল ডায়ামিটার 3 মিলিমিটারের কম না হয়। এরপর আমরা রিটেনটিভ আর্মের দিকে খেয়াল রাখব যেন রিটেনটিভ আর্মটা 4 থেকে 5 মিলিমিটার লম্বা হয় এবং একটি রিটেনটিভ ট্যাগ দিয়ে নিব। আমরা যখন প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানানোর পর অ্যাক্রিলিক প্লেট বানাতে যাব, তখন আমরা অবশ্যই কয়েলটাকে বক্সিং করে নিব এবং এই অ্যাক্টিভ আর্মটাকে অ্যাক্টিভ করার সময় 2 to 4 মিলিমিটার অ্যাক্টিভ আর্মটাকে বেন্ড দিয়ে অ্যাক্টিভ করে নিব।
এইভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা একটা সফল এবং কার্যকরী প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানাতে পারি। এই প্যালাটাল ফিঙ্গার স্প্রিংয়ের মাধ্যমে আমরা দাঁতকে মিজিওডিস্টালি অর্থাৎ দুই পাশের যে কোনো এক পাশে মুভ করাতে পারবো বা সরাতে পারবো। ইন্টারডেন্টাল স্পেস বা দুই দাঁতের মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করতে পারবো এবং দাঁতকে আমাদের কাঙ্ক্ষিত স্থানে সরিয়ে নিতে পারবো। এইভাবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতি অবলম্বন করে আমরা একটি সফল এবং কার্যকরী প্যালাটাল ফিঙ্গার স্প্রিং বানিয়ে নিতে পারি। জাযাকাল্লাহু তাআলা খায়রান।